ফিরলাম বিরতির পর আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে ভারতের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার একই সঙ্গে আজ সরে গেছেন টি-20 থেকে এবং সেই নিয়ে আমাদের আলোচনা চলছে। মণিময়দার সঙ্গে আমরা আলোচনা করছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি ক্রিকেট সমালোচক গৌতম গোস্বামীর সঙ্গে। গৌতমবাবু, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে। নমস্কার গৌতমবাবু, সবাইকে শ্রোতা বন্ধুদের সকলকে জানাই অভিনন্দন। একদম গৌতমবাবু, আমরা জানি যে একই সঙ্গে ভারতের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে তিন গুরুত্বপূর্ণ পিলার ভারতীয় দলে, তারা কিন্তু সরে গেছেন একই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। এই তিনজনের সরে যাওয়াকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারতবর্ষের ক্রিকেট আঙ্গিনায় এদের তিনজনের অবদান অনস্বীকার্য। হ্যাঁ, তিনটা ফরম্যাটে বিরাট কোহলি ভারতবর্ষের চ্যাম্পিয়ন দলের সঙ্গে ছিলেন সদস্য হিসাবে। একমাত্র আমাদের রোহিত শর্মা এখনো একটা বাকি আছে। রবীন্দ্র জাদেজা তিনটি ফরম্যাটে খেলার যোগ্য হয়ে উঠেছিল, আস্তে আস্তে প্রথমে শুরু করেনি, কিন্তু পরবর্তীতে তিনটি ফরম্যাটে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছিল। ভারতবর্ষের ক্রিকেট ইতিহাস যদি দেখেন, ভারতবর্ষ যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কাছ থেকে শিক্ষা আরম্ভ করলো যে আমাদেরকে তিনটে ফরম্যাটের এবিসি তিনটে টিম করতে হবে, তখন ভারত কিন্তু এদের চাইতে দ্রুত গতিতে অনেক বেশি এগিয়ে গেল। কারণ ভারতবর্ষের ক্রিকেটের যে ফরম্যাট, ডোমেস্টিক ক্রিকেট অনেক বেশি উন্নত এবং সেটা সঠিকভাবে কাজ করার ফলশ্রুতি দেখা যাচ্ছে যে বিখ্যাত প্লেয়ারদেরকে বাদ দিয়েও এখনো তিনটে টিম করতে পারবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা সঠিক সিদ্ধান্ত এবং স্যালুট করার মতো। ভারতবর্ষের শুধু না, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটারের নাম বিরাট কোহলি। 2020 সালে আইসিসি ওকে বিশ্বের সেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছে। আর রোহিতের সম্বন্ধে জানেন যে সবচেয়ে বিশ্বকাপে বেশি সেঞ্চুরির অবদান আছে, প্রচুর রান করেছে। এখন ওনার কাছে একমাত্র একদিনের ক্রিকেটটার একটা হাতছানি আছে, সেটার জন্য হয়তো অপেক্ষা করবে, তারপরে ক্রিকেট থেকে হয়তো অবসর গ্রহণ করবে। তখন বয়সও দাঁড়িয়ে যাবে 39+। আমার ধারণা ভারতবর্ষের ক্রিকেটকে এরা যা দিয়ে গেল, সচিন তেন্ডুলকারদের পরে যা দিয়ে গেল, সেটা বিশ্ব ক্রিকেটকে মনে রাখার মতো। এদের প্রমাণ করার কিছু ছিল না, এদেরকে নিয়ে ভাববারও কিছু ছিল না, কিন্তু বিশ্ব ক্রিকেটে এরা একটা ইতিহাস সৃষ্টি করে গেল এবং সঠিক সময়ে নতুন প্রজন্মকে তুলে আনার জন্য যে মঞ্চ ওরা তৈরি পেয়েছিল, সেই মঞ্চটাকে কাজে লাগালো। আমি অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে আগামী প্রজন্ম এদের কাছ থেকে এটা থেকে শিক্ষা লাভ করবে, যে ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে এরা পরবর্তী প্রজন্মের হাতে তাদের ব্যাটনটা ছেড়ে দিয়ে গেল। গৌতমবাবু, বিরাট রোহিতের কথা নয়, মানা যায় তাদের বয়স হয়ে গেছে বা নতুন প্রজন্মকে ছেড়ে দিতে চাইছে জায়গা, কিন্তু এই যে রবীন্দ্র জাদেজা হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপ জয়ের ঠিক একদিনের মধ্যেই, সেটা কতটা প্রভাব পেলে? আগামী কয়েকটা বছর হয়তো তিনি খেলতে পারতেন, কিন্তু কেন হঠাৎ তিনি সরে গেলেন, কি মনে করছেন আপনি? দেখুন, রবীন্দ্র জাদেজা খুব যোগ্যতম ক্রিকেটার। ও যখন শুরু করেছিল তখন কিন্তু ছোট ফরম্যাট থেকে ওর ক্রিকেট লাইফটা শুরু করেছিল এবং পরবর্তীতে যখন ও সাদা বল থেকে লাল বল ক্রিকেটের পক্ষে উপযোগী হয়ে উত্তর্ণ করলো, তখন কিন্তু ও আস্তে আস্তে বুঝতে শিখলো যে আগামী প্রজন্মকে ওকেও ছাড়তে হবে। রিফ্লেক্স কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। ক্রিকেট টি-20 ক্রিকেটে কিন্তু অনেক চাপ আছে, তার চেয়ে মনোযোগ যদি বেশি দেওয়া যায় ওডিআই এবং টেস্ট ক্রিকেটের দিকে, এবং টেস্ট ক্রিকেটটাকে যদি আঁকড়ে ধরতে পারে আরো বেশ কিছুদিন খেলতে পারবে। এবং ভারতবর্ষের ক্রিকেটে আমরা কিন্তু অনেকেই আলোচনা করেছিলাম যে এই প্লেয়ার গুলোকে এত কেন নেওয়া হচ্ছে। রাহুল দ্রাবিড় কিন্তু তার সিদ্ধান্তে কিন্তু অবিচল থেকে গেছে। আমি রবীন্দ্র জাদেজার এই সিদ্ধান্তকে স্বাগত জানাবো। ও হয়তো একটু কুইক ডিসিশন নিয়ে ফেললো, পারফরমেন্সটা ওর আইপিএল থেকে খুব একটা সাথ দিচ্ছিল না এবং আপনি দেখেছেন যে ওর সঙ্গে একটা কেমিস্ট্রি ছিল MS ধোনির, জাদেজা এবং MS মাহির, সেই জায়গায় তাকে ওর একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে কিন্তু টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরেছে, টেস্ট ক্রিকেটে ওকে দারুণ ভাবে ব্যবহার করেছে আমাদের রাহুল দ্রাবিড় স্যার। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ও এখন আমারও মনে হয় এই চিন্তাই করতে আরম্ভ করেছে যে আমি ওই ক্রিকেটটাকে আঁকড়ে ধরবো, সঙ্গে ওডিআইটাকে, একদিনের ক্রিকেটটাকে। কিন্তু টি-20 ক্রিকেট তিনটা ফরম্যাটে খেলা খুব টাফ, যার জন্য এরা নিজেরা আগামী প্রজন্মের হাতে ছেড়ে দিচ্ছে। কিন্তু রবীন্দ্র জাদেজাও কিন্তু ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসে কিন্তু অনেক অবদান রেখে গেছে। উনি একটা ধরুন ফিল্ডিং এর ক্ষেত্রে যে ধরনের পারদর্শিতা দেখিয়ে গেছেন ব্যাটে বলে, সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা মানুষকে তো জায়গা ছাড়তে হয়। সে হয়তো একটু তাড়াতাড়ি ছাড়লো অন্য ফরম্যাটে নিজেকে জায়গা দেওয়ার জন্য। রবীন্দ্র জাদেজা আরো কিছুদিন টানবে
কিন্তু নিজের জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য ও বড় ক্রিকেটে লাল বলের ক্রিকেটটাকে আঁকড়ে ধরলো। একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে গৌতম গোস্বামী, ক্রিকেট সমালোচক, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে কথা বলছিলেন। এবং পরিষ্কার যে এই তিনজনের যে সরে যাওয়ার তা নিঃসন্দেহে একটা গ্যাপ তৈরি করেছে, এবং সেই গ্যাপ পূরণ করা কতটা কঠিন হবে ভারতীয় দলের জন্য সেটা আগামী দিনে নিঃসন্দেহে বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা আলোচনা জারি রাখবো। মণিময় দা আমাদের সঙ্গে রয়েছেন। আমি যেখানে আপনার কাছে আসতে চাইবো, যে বিরতির আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মাফ করবেন, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা একই সঙ্গে প্রায় খেলা শুরু করেছিলেন, বা অনূর্ধ্ব 19 বিশ্বকাপ তারা জিতেছেন একসঙ্গে। সেই টিমেরই ক্যাপ্টেন ছিলেন হচ্ছেন বিরাট কোহলি, যদিও বিরাটের অনেকটা পরেই তিনি ভারতীয় দলে এসেছিলেন। এই যে হঠাৎ করে চলে যাওয়া, যেটা গৌতম বাবুও বলছিলেন যে হয়তো আরো কয়েকদিন খেলতে পারতেন, তাড়াতাড়ি ছেড়ে দিলেন। আপনি বলছিলেন যে না, একটা তার রিফ্লেক্স হয়তো কোনোভাবে কমে যাচ্ছিল, হয়তো সেই জায়গাটা ধরে রাখতে পারছিলেন না। কি বলবেন এটাকে, মানে এই জায়গাটা পূরণ করার দায়িত্ব এখন কার উপর গিয়ে পড়বে বলে আপনার মনে হয়? না, এই মুহূর্তে অক্ষর প্যাটেল আস্তে আস্তে উঠে আসছে। অক্ষর প্যাটেল এই জায়গা নিতে পারবেন আমার ধারণা। এবং কালকে যে 31 বলে 47 রানের যে ইনিংসটা উনি খেললেন অসাধারণ, এবং যদি রান আউটটা না হতেন উনি আরেকটা 50 করে চলে যেতেন। ফলে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ক্রিকেটাররা আছেন। শিবম দুবে উঠে আসছে আস্তে আস্তে। শিবম দুবের বোলিংটা যদি আরেকটু ধারালো হয়, আরেকটু ধারালো হলে, একটু জোরের ওপর করেন তো, ফলে শিবম দুবেও এগিয়ে আসবেন এবং এই জায়গা কেউ মানে শূন্যস্থান থাকবে না। গৌতম বাবু যেটা আমরা এর আগে, গৌতম বাবু বলার আগেই আমি যেটা বলছিলাম যে আমি আইপিএল বা এই সমস্ত দেখছিলাম, রিফ্লেক্সটা একটু সমস্যা হচ্ছে। কেন হচ্ছে এটা কোচরা আরো ভালো বলতে পারবেন, কিন্তু হচ্ছে। এত বেশি খেলাধুলো মানুষ তো, ফলে ওদের একটা সিদ্ধান্ত নিতে হতো নিজের মানে ক্রিকেটের আঙিনায় আরো দীর্ঘক্ষণ থাকার জন্য বা দীর্ঘদিন থাকার জন্য তাকে একটা সিদ্ধান্ত নিতে হতো। সচিন এগুলি দেখিয়ে গেছেন। সচিন শুধুমাত্র নিজে খেলে গেছেন ঘটনাটা তা না, অনেককে খেলা দেখিয়েছেন যে কি কি করতে হবে। এটা 15-16 বছরের ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার পরে দীর্ঘ এত বছর খেলে গেলেন, 100 খানা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করে গেলেন, তার মানে তার শরীরের উপর দিয়ে কি গেছে। এই যে জায়গাটা অনেকেই তো পারলেন না। 100 খানা সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকার। পৃথিবীর এমন অনেক ক্রিকেটার আছেন যারা 100 রানই করতে পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো ফলে এই যে জায়গাগুলি আছে, এই জায়গাগুলি দেখেও অনেকে শেখে। এই যে থামার যে জায়গাটা, মানে কবে থামতে হবে সেইটা নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। ওয়ার্নার তো থামতে পারছেন না। না, ওয়ার্নারও ঘোষণা করে দিয়েছেন, করে দিও আসতে হচ্ছে। ওয়ার্নার থামতে পারছেন না, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারও থামতে পারছেন না। ফলে জায়গা নিয়ে দখল করে রাখার সময় এখন আর নেই, আগের মতো আর বিষয় নেই। প্রচুর ছেলে এখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তারা সুযোগের অপেক্ষায় রয়েছেন। এখন এসেই সঙ্গে সঙ্গে বিশাল রেজাল্ট পেয়ে যাবেন ঘটনাটা তা না। বিরাট কোহলিরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন হতে কত সময় লাগলো একটা আসতে। এই যে জায়গাটা, এই জায়গাটা আস্তে 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 নিয়ে আসতে হবে। এই জায়গাটায় রবীন্দ্র জাদেজা বা বিরাট কোহলি ওরা বুঝতে পেরেছেন যে না, আমাদের এই জায়গা ছাড়তে হবে। এখন অন্তর্কলহ কিছু থাকতে পারে, ভেতরে কোনো পরবর্তী সময় এই সমস্ত তদন্ত বেরোবে হয়তো, কিন্তু আমরা সেই দিকে দৃষ্টি না দিয়ে আমরা যেটা খোলা চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক ছেলে লাইন দিয়ে বসে আছে। আপনি 60-এর বা 70-এর দশকে যদি আপনি দেখেন, বিশেন সিং বেদির জন্য পদ্মকর শিভলকার আসতেই পারলেন না, রাজিন্দর সিং হান্সের মতো ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল এরিয়াতে ঢুকতেই পারলেন না। এই যে বিষয়গুলি ঢুকতেই পারলেন না। বিশেন বেদির এত করিশ্মা, ফলে ওনার থেকে যে মানে কয়েক শত যোজন দূরে ওরা রয়েছেন ঘটনাটা তা না, প্রায় কাঁধে কাঁধে সমান। এই যে ডোমেস্টিক টুর্নামেন্টে কোনো ম্যাচে বিশেন বেদি থেকে ছাপিয়ে গিয়েছেন এরা, পারলেন না। এই যে জায়গাটা, এই জায়গাটা এখন আর নেই। ভারতবর্ষে এত ক্রিকেটার রয়ে গিয়েছেন, শুধুমাত্র মানে সেটা গৌতম বাবু বলছিলেন যে এখন যা বর্তমান অবস্থা, ভারতীয় দলে কিন্তু অনেকের যোগ্য দাবিদার রয়েছে, এবং মানে কারেন্ট যদি নাম্বারটা দেখা যায় যে কতজন ক্রিকেটার, সেক্ষেত্রে কিন্তু
তিনটে টিম গঠন করা যেতে পারে, এবং সেটা আপনিও বলছেন যে একের পর এক ক্রিকেটার কিন্তু অন্যের ওপর নিঃশ্বাস ফেলছে, সুতরাং পারফরমেন্সটা এখানে শেষ কথা, এবং কোথায় থামতে হয় সেটা হয়তো এই তিনজন ক্রিকেটার বুঝে গেছিলেন এবং সেই জন্যই নিজের জায়গা থেকে সরে দাঁড়ালেন। তবে আগামী দিনে একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে কিন্তু এই তিনজন ক্রিকেটার খেলবেন, তারা সেই জায়গা থেকে সরছেন না। সুতরাং যারা ক্রীড়াপ্রেমী মানুষ, যারা ক্রিকেট ভালোবাসেন, যারা ভারতীয় দলকে সমর্থন করেন, তাদের জন্য কিন্তু পুরোটা হার্ট ব্রেক, এটাও কিন্তু আমরা বলতে পারি না। আমাদের এই আলোচনা নেক্সট টার্গেট কিন্তু হার্দিক পান্ডিয়া একেবারে, কিন্তু হার্দিক এখনো বয়স হয়েছে এবং ডেফিনেটলি ও এখন ভাইস ক্যাপ্টেন টিমের, এবং ওই পর্যন্ত হয়তো অপেক্ষা করছেন ভারতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার একটা, একেবারে এই জায়গায় রয়েছেন। কিন্তু হার্দিক পান্ডিয়ার শারীরিক কন্ডিশন কিন্তু আমি ঘটনাটা জানি, আমি কিন্তু এখন এটার ভিতরে প্রকাশ্যে আসতে পারছি না, তবে এইটুকু বলছি, আপনারা নিশ্চয়ই নজর করেছেন হার্দিক পান্ডিয়াকে কিন্তু টেস্ট ফরম্যাটে আনা হচ্ছে। একদম, প্রশ্নটা হচ্ছে কেন? ফলে এই যে জায়গাটা, এই জায়গাটা দেখতে হবে। বেশ, সুতরাং আমাদের অল্টারনেটিভ লোক আছে, তাকে সুযোগ দিতে হবে এবং আগামী দিনে এগিয়ে যেতে হবে। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওয়ে থাকার জন্য, এবং আমরা যে আলোচনা করছিলাম এই ধরনের বিভিন্ন আলোচনা আমাদের চলতেই থাকবে। তবে রয়েছে আরো অন্যান্য খবরও, সেই সমস্ত খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।